আমাদের ভ্যাটের আইন কারণ কঠিন, এই কথাও সত্য। কারণ আমাদের ভ্যাটের ফার্স্ট সেক্রেটারি যখন কিছু ব্যাখ্যা দিচ্ছিলেন তখন বোঝা যাচ্ছিল যে আসলে এটা কঠিন, এটা সহজ জিনিস না। এটাকে কিভাবে সহজ করা যায়, সহজ করার জন্য যেটা ইজি হইতো, যেটা আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল 1991 সালে যখন মরহুম সাইফুর রহমান সাহেব ভ্যাট ইন্ট্রোডিউস করলেন, যেটা সিঙ্গেল রেট, সিম্পল। আমার একটা কোম্পানি বা একটা বিজনেস, সে তার ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিবে, তার টার্ন ওভার উপরে সে ভ্যাট দিবে, প্লেন অ্যান্ড সিম্পল। একটা শিডিউল থাকবে যেখানে বলা থাকবে, যেটা আমাদের যেমন প্রগ্রেসিভিটির কথা বলা হলো যে দ্যাট ইটসেলফ ইজ এ রিগ্রেসিভ ট্যাক্স, তাহলে এখানে প্রগ্রেসিভ কিভাবে আনবো ওইভাবে যে আমরা একটা শিডিউল, বড় একটা শিডিউল আছে, বলা হচ্ছে যেগুলো এসেনশিয়াল তার উপর কোনো ভ্যাট হবে না। এইভাবে আসলে আমরা এই প্রগ্রেসিভিটিটাকে অ্যাড্রেস করতে পারি এবং করছিও। তো সেখানে আমাদের যদি সিঙ্গেল রেটের ভিএটি হতো, আর সিম্পলি যদি বলা হতো এই যে কত কত ফর্ম আমরা আবিষ্কার করলাম, অত 0.3, অত 0.2, অত 0.9, এগুলোর আদৌ কোনো দরকার আছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয়, প্রিপারেশন অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয়। আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন, যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে, আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি 1 ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন, কিছু লাগবে না। দেন এটাকে যদি আমরা প্রমোট করতে পারি অ্যাক্রস দ্য বোর্ড, তাহলে দেখবেন যে আসলে তো সহজ, কারণ আপনার সিস্টেমে সব ডাটা আছে। আমার রিটার্ন এই ডাটাগুলো অটোমেটিক্যালি আইভার সিস্টেমে ক্যাপচার করে আপনার রিটার্ন প্রিপেয়ার হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু কয়েকটা কোম্পানি অলরেডি শুরু করেছে। অর্থাৎ আপনাকে নতুন করে কিছু করতে হবে না, কোনো ভ্যাট এক্সপার্টের কাছে যেতে হবে না, কোনো লয়ার কাছে যেতে হবে না, কোনো এক্সট্রা লোক ধরতে হবে না। আপনার সিস্টেম থেকেই আপনি যেহেতু 100% অটোমেটেড সিস্টেম মেনটেন করেন, সেখান থেকে আপনি ভ্যাট রিটার্ন দিয়ে ফেলতে পারতেছেন। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ধীরে ধীরে সহজ হবে। আর আমি গত বছরও বলেছি, আজকেও এখানে বলতে চাই, প্রয়োজনে আমরা দুটো রেট করতে পারি, কিন্তু সিঙ্গেল রেট ভিটি করার কোনো বিকল্প নেই। যেমন আমার এই ভাই বললেন যে ট্রেডারদেরকে আপনি 7.5% ভিটি করলেন ফাইনাল, অন্যদের করলেন 5%। এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। আমরা বিশেষ করে বিজনেস কমিউনিটির সাথে যখন বসি, প্রত্যেক সময় দেখা গেল যে দুইটা গ্রুপ থাকে এবং একেবারেই উল্টো দাবি আসে। যেমন আমাদের টেক্সটাইলের যে ভাই বললেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা তো ঝামেলায় পড়ে গেছি, যারা ইম্পোর্ট করে তাদের উপর ট্যাক্স বসাই দেন। উল্টো ওনাদের যারা কনজিউমার আছেন, যারা বিশেষ করে বিকেএমই, তারা এসে বলতেছে আপনারা আমাদের ইন্ডিয়া থেকে ল্যান্ড পোর্ট দিয়ে আমদানি করতে দিচ্ছেন না, আমাদের এখন লিড টাইম বেড়ে গেছে, আমাদের কস্ট বেড়ে যাচ্ছে। আর আমাদের ভাইয়েরা যারা এখানে সুতা উৎপাদন করে, ওনারা আমাদেরকে অনেক বেশি চার্জ করে, আমাদের মনোপলি হয়ে গেছে। এই প্রবলেমগুলো কিন্তু থাকবেই। এখন এই দুটো জায়গা থেকে সবার বক্তব্য শুনে এখান থেকে একদম দেশের জন্য যেটা ভালো এটা খুঁজে বের করে করাটা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে লেস দেন 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডারের উপর 7.5% চাই, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বলল যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। এই জায়গাগুলোতে আমাদের বড় প্রবলেম আছে, এগুলোকে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আমরা যদি একমত হন, বিজনেস কমিউনিটি যদি একমত হয়, আমরা সিঙ্গেল ভিএটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। অনেকে বলছে যে পেপারে নাকি রিটার্ন দিতে হয়, আমি জানি না, আমরা তো পেপার রিটার্ন নিব না, ভিএটিতে আমরা কোনো পেপার রিটার্ন নিব না। এবং যে কথা বলা হচ্ছে যে আমাদের সিস্টেম লোড নিতে পারে না, প্রায় সময় সিস্টেম হ্যাং হয়ে যায়, সেটার জন্য আমরা নানা রকম ফন্দি করেছি। একটা তো আমাদের ফার্স্ট সেক্রেটারি বললো যে 15 থেকে 20 করা, আরেকটা আমরা করেছি আগে সবাইকে মাসে মাসে রিটার্ন দিতে হতো। আমরা এবার দেখবেন অনেককে বলেছি আপনি 6 মাসে রিটার্ন দিলেও হবে। যেমন আমাদের বোন বললো যে আমরা লেডি এন্টারপ্রেনার, কি বলে, আমাদের উইমেন এন্টারপ্রেনারদের জন্য এরকম কোনো কিছু করতে পারি কিনা। ডেফিনেটলি আমার মনে হয় আমরা এটাও চিন্তা করতে পারি। তাহলে একদিকে সুবিধা হবে, ওনাদের লোড কমবে, অন্যদিকে আমাদের সিস্টেমের উপর কিন্তু লোড কমে যাবে। অডিট নিয়ে কথা হয়েছে। অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয়। কেন হয়? কারণ ম্যানুয়ালি সিলেক্ট করা হয়, জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো, সে কারণে প্রতি বছরই অডিট হয়।
তা আমরা যেটা করেছি যে না, অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক, এবং এখন এটা করতে গেলে আমার ডাটা নেই, ভ্যাটে কিছু ডাটা আছে, কিন্তু তারপরেও আমি গত 1 বছর ধরে চেষ্টা করলাম। আমাদের অনেক ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটেড সিলেকশন করতে পারিনি। কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না, বন্ধ। যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এটা অটোমেট করতে হবে। আমার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না, আমরা নিরপেক্ষভাবে একটা পাচ্ছি, আমাকে অহেতুক অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না, একটা সিস্টেমের মধ্যে দিয়ে হবে। ইনকাম ট্যাক্সও আমরা এটা চালু করে দিব। আমরা অলরেডি গতবার যেহেতু আমাদের ডাটা নাই, কারণ আমাদের রিটার্ন যেহেতু অনলাইনে সাবমিট হয় না এবং ডাটা এন্ট্রিও আমরা করতে পারতেছি না, এবার উদ্যোগ নিয়েছি আমরা ডাটা এন্ট্রি করব। আমাদের ইয়াং এবং আমাদের এডুকেটেড স্টুডেন্ট যারা আছে তাদেরকে ব্যবহার করে আমরা ডাটাগুলো এন্ট্রি দিলে যখনই আমরা ডিজিটাল ডাটা পেয়ে যাব, তারপর থেকে আমরা অটোমেটেড পদ্ধতিতে সাবমিশন করব। এবার যেহেতু আমরা অনলাইন রিটার্নটা 100% অটোমেটেড করলাম, অটোমেটিকলি আমরা ডাটা কিন্তু পেয়ে গেলাম। তো গোয়িং ফরওয়ার্ড আমাদের দেখবেন যে অডিট সিলেকশন আর কোনোভাবেই, যেটা বললেন যে প্রতি বছর অডিট হয়, এটা আর হবে না। যেমন এবার আমরা একটা অডিট নির্দেশিকা দিয়েছি ইনকাম ট্যাক্সের, আপনারা দেখেছেন যে সেখানে একটা কন্ডিশন ছিল প্রতি 3টার মধ্যে একটা রিটার্ন অডিটে পড়তে হবে যেটা হোল লাইফ অডিট হয়নি, মানে যাদের কখনোই অডিট হয় নাই প্রতি 3টার মধ্যে একটা হতে হবে, এরকম কেস। তার মানে আমরা কিছু বাইন্ডিং করে দিয়েছি যারা কোম্পানিগুলো করবে। আর ব্যক্তির ক্ষেত্রে আমরা বলেছি না, এটা কোনো অডিট সিলেকশন আমাদের ফিল্ড থেকে হবে না, এটা আমরা অটোমেটেড পদ্ধতিতে করব। যেহেতু ডাটা নেই, আমরা আপাতত র্যান্ডম করব, এবং র্যান্ডম করেছি 15,400 মতো আমরা সিলেকশন দিয়েছি। আমরা আগামী বছর থেকে এটা অটোমেটেড পদ্ধতিতে এটা করতে পারবো। আরেকটা জিনিস যেটা এসছে যে আমাদের কর ছাড়। এখন আমাদের যেই কথাটা আমাদের দেশের স্বাভাবিকভাবেই সিভিল সোসাইটি থেকে আসে যে আমি ট্যাক্স দিয়ে কি পাচ্ছি, যদিও ট্যাক্সের আইনটাই হচ্ছে এরকম, আর আপনি কোনো কিছু চাইতে পারবেন, এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনাকে ট্যাক্স দিতে হবে। তারপরেও জনগণ দেখতে চায় আমার ট্যাক্স দিয়ে কি হচ্ছে। জনগণ যদি দেখে যে আমার ট্যাক্সের টাকাটা কোনো কাজে লাগে নাই, এটা দিয়ে এমন জায়গায় খরচ করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে, এটা কেউ ব্যবহার করে না, তার মানে ওই খরচের মধ্যে লাভবান হয়েছে কারা? একটা কন্ট্রাক্টর শ্রেণী, আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে, দেশের জনগণ কোনো লাভবান হয়নি। সুতরাং এই প্রশ্ন তারা করবেই যতদিন পর্যন্ত আমরা এক্সপেন্ডিচার সাইডটাকে ঠিক করতে না পারবো। যে আমরা যদি প্রায়োরিটি ঠিক করতে না পারি, যেখানে আমাদের খরচ করা অপরিহার্য, যেটা করলে সবচেয়ে রিটার্ন বেশি আসবে, যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে এবং জনগণ দেখবে যে আমাদের প্রতিটা পেনি কাজে লাগছে, তাহলে তারাও উদ্বুদ্ধ হবে আনডাউটেডলি। এট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের দরকার, আমরা যে পরিমাণ ঋণ করছি, আমাদের নেক্সট জেনারেশনের উপর যেভাবে আমরা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি, যদি আমরা এনাফ রেভিনিউ অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ক্রমান্বয়ে কমছে, যেটা খুবই অ্যালার্মিং। গত পরশুদিনই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হচ্ছিল, ডেপুটি ফাইন্যান্স প্রাইম মিনিস্টার, তো উনি বললেন ওনাদের ট্যাক্স জিডিপি রেশিও 12.2, আর আমরা গত বছর ছিল 7.4, এবার আরো কমে গেছে, 6.6 হয়ে গেছে। তো এটা দিয়ে সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষ যে ধরনের উন্নয়ন চায় বা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের টাকা দরকার, আমরা অলরেডি অনেক বেশি ঋণ হয়ে গেছে। এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। এইখানে আমাদের ডেফিনেটলি আমরা অনেক কর ছাড় দিয়েছি, কারণ আমাদের বড় দেশ, আমাদের অনেক কর্মী বাহিনী, তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে হবে। ফলে আমরা দেশে বিনিয়োগকারীদেরকে বলছি আপনারা আসেন, আপনাদের ট্যাক্স দিতে হবে না। বিদেশিদেরকে বলছি আসেন, আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না। এবং ট্যাক্স এক্সেমশনের পরিমাণটা এত ব্যাপক হয়েছে যে আমরা কোনোভাবেই ট্যাক্স জিডিপি বাড়াতে পারছি না। নর্মালি যেটা হয়, আপনি যদি কাউকে ট্যাক্স হলিডে দেন অথবা ট্যাক্স এক্সেমশন দেন ফর এ সার্টেন পিরিয়ড, তারপরে দেশের জনগণও তখন চিন্তা করে ওকে এই ইন্ডাস্ট্রিকে 7 বছরের জন্য ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়েছে, তারা গ্রো করেছে, তাদের কোমর শক্ত করে দাঁড়িয়েছে, 8ম বছর থেকে তারা আমাদের ট্যাক্স দিবে, জনগণ খুশি, 8 ইয়ার থেকে আমার রেভিনিউ, এক্সচেকারের রেভিনিউ আসবে, আমাদের ইনকাম শুরু হবে। আনফর্চুনেটলি এটা দেখলে 40 বছরের রেভিনিউতে আসে নাই, কারণ আবার এক্সেমশন, আবার এক্সেমশন, আবার এক্সেমশন, এগুলো আমরা কন্টিনিউসলি করে আসছি। মানে ব্যাপারটা এরকম হয়েছে অনেক সময় যে 2 দিন ট্যাক্স দিতে হয় না, বাকি দিন দিলে হয়, যেদিন রোদ উঠে আর যেদিন মেঘলা, এই 2 দিন দিতে হয় না। মানে এই টাইপের একটা এক্সেমশন কালচার আমরা চলে গেছি। তাহলে আমাদের কিভাবে ট্যাক্স জিডিপি বাড়বে? আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা রিসার্চার আছেন, আপনারা দেখেন আমাদের 80-র দশকে কর্পোরেট ট্যাক্স কত ছিল? 50%।
ওইটার সাথে মিল রেখে আমাদের তখন এআইটি গুলো করা হয়েছিল, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। সেটা কমাতে 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 এখন 20% হয়ে গেছে। তো ফলে এখন আপনাদের আর ম্যাচ করে না, ওই এআইটির সাথে ম্যাচ করে না। একইভাবে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট অ্যাজ হাই অ্যাজ 60% ছিল মার্জিনাল রেট 80 দশকে, সেই ট্যাক্স কমাতে 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 25% মার্জিনাল হচ্ছে, এখন 30 হয়েছে। তা আসলে আমাদের জন্য যে পরিমাণ রেভিনিউ দরকার, ডেফিনেটলি লিকেজ আছে, আমাদের ইনএফিসিয়েন্সি আছে, সেটা যদি আমরা স্বীকার না করি আমরা কোনোভাবে সামনে আগাতে পারবো না। ফলে আমাদের প্রথমেই রেভিনিউ অফিসার হিসেবে আমাদের স্বীকার করতে হবে আমাদের অনেক অনেক সমস্যা আছে, এবং এই সকল সমস্যার সমাধান আমাদের একার পক্ষে করা সম্ভব না। আমরা সিস্টেম এন্ড প্রসেস ঠিক করব, আমরা একটা ট্রান্সপারেন্ট ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করার চেষ্টা করব, আমরা আমাদের কাজটাকে ভাগ করে ফেলবো, যে কারণে আমরা সেপারেশন অর্ডিন্যান্স হয়েছে। আমি যেটা দেখেছি যে এনবিআর চেয়ারম্যানকে তার টাইমের 90%ই পলিসি ইস্যু নিয়ে কাজ করতে হয়। যত মানুষ তার সঙ্গে দেখা করে, যত গ্রুপ তার সঙ্গে দেখা করে, সবই কিন্তু পলিসি ইস্যু। তো তাহলে ওনার যে মূল কাজ, যে ট্যাক্স আদায় করা, ঠিক মতো আদায় হচ্ছে কিনা, কিভাবে এটা করবে, তো যে কারণে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। আমার মনে হয় আমরা নতুন যেই সিদ্ধান্তটা নিয়েছি যে আলাদা করে একজন নেতৃত্বে থাকবেন যিনি ট্যাক্স ম্যানেজ করবেন, কালেকশন করবেন, আরেকজন হচ্ছে পলিসি নিয়ে কাজ করবেন। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, সবার সহযোগিতা লাগবে, তাহলে একটা গুণগত পরিবর্তন আসবে। একজনের কাজ যখন দুইজনে করবে, ডেফিনেটলি আপনারা বেটার রেজাল্ট তখন দেখতে পাবেন। আর পরিসংখ্যান নিয়ে কিন্তু ঝামেলা আছে। যেমন স্যারও বললেন, আমাদের রিসার্চ স্যারও বললেন যে এত এত কোম্পানি, এদের ট্যাক্স ফাইল নাই কেন? এটার আমি বিজনেস স্টুডেন্ট হিসেবে যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন কোম্পানিগুলো তৈরি হয়, এটা অনেকটা একটা বড় বনে গাছ লাগানোর মতো। 1 লক্ষ গাছ লাগানো হয়েছে, 10,000 গাছ দাঁড়ায় আসছে, বাকি 90,000 কিন্তু মারা গেছে, এটা উঠতে পারে নাই। এই কোম্পানিগুলো এরকম, এই কোম্পানিগুলো মানুষ করেছে, ব্যবসায়ীরা করেছে, অনেক কোম্পানি দাঁড়াতে পারে নাই, এগুলো আসলে এক্সিস্ট করে না। কিন্তু এগুলো বন্ধ করতে গেলে আদালতে যেতে হবে, এটাকে লিকুইডেট করতে হবে, তারও একটা বড় খরচের ব্যাপার আছে, যে কারণে এগুলো আর লিকুইডেশনও হয় না, কাগজে রয়ে গেছে কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো নাই। ফলে এই গ্যাপটা কিন্তু থাকবেই। এমন না যে কোম্পানি এক্সিস্ট করছে তারা ট্যাক্স দিচ্ছে না, কারণ কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমাদের এই যে ম্যাচ করা, এবং আমরা কিছু করেছিও, বোধহয় একটা সময় ওখান থেকে ডাটা এনে জোর করে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি, ফাইল চালু করেছি, দেখা যাচ্ছে এখন এগুলো নাই। তো এই জিনিসটাও বুঝতে হবে আমাদের একটা কালচারে। ধরেন আপনি একটা কোম্পানির চেয়ারম্যান, এটার থেকে যদি 12টা কোম্পানির চেয়ারম্যান লেখেন, এটাও দেখতে লোকজন ওজন মনে করে। তো ওইটাও একটা কারণ, অনেক কোম্পানি হয়েছে কিন্তু সেই কোম্পানিগুলো আসলে এক্সিস্ট করে না। তো আমরা সবার সহযোগিতা নিয়ে সামনে এগোতে চাই। আমাদের অনেক পরিকল্পনা আমরা করেছি, এবং সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি, একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি বিশ্ব ব্যাংকের সহায়তায়। সেখানে আমরা বলেছি যে এভরিথিং উই ডু আমরা অটোমেট করবো, এন্ড টু এন্ড অটোমেশন। আর যদি আমরা সবাইকে কানেক্টেড করে ফেলতে পারি, এটা যেটা সবচেয়ে বেশি জরুরি, প্রত্যেকটা জায়গায় ডিজিটাল যদি হয়ে যায়, সবকিছু যদি ফর্মালাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রথম টিপ দিলে আপনার ব্যাট রিটার্ন হয়ে যাবে, আপনার ট্যাক্স রিটার্ন হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো পার্টি জড়িত। আমাদের যেমন অডিট রিপোর্ট যেটা হয়, এটার কোয়ালিটি নিয়ে বড় প্রশ্ন কিন্তু আছে, এটা সত্য কথা, যে সেটা কমপ্লিট পিকচার কিনা। এবং আমাদের অডিটর যখন রিপোর্ট দেন, দেখবেন যে সেখানে যে ডিসক্লেমার গুলো আছে, তাতেই বোঝা যায় যে এটা আসলে পুরোটা কিন্তু এখানে উঠে আসে নাই। প্রথমে বলে দেয় এটা কিন্তু আমি র্যান্ডম বেসিসে করেছি, এটা প্রিপারেশন কিন্তু আমি করি নাই, এটা করেছি প্রিপেয়ারের। ফলে উনি কিন্তু প্রচুর ডিসক্লেমার আছে। অনেক সময় ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি যেরকম শর্ত থাকে, খুব ছোট ছোট করে লেখা, এটা দেখতে হয় বাইনোকুলার দিয়ে, ঠিক এরকম কিন্তু ডিসক্লেমার গুলোর মধ্যে এরকম বলা আছে। তার মানে আসলে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার পিকচার বললেও ট্রু অ্যান্ড ফেয়ার পিকচার কিন্তু নাই। যদি এগুলো আসতো, তাহলে আমাদের যে কথাটা আমাদের ইকবাল ভাই যেটা বললেন, যে আপনারা কম্পেয়ার করেন যে আমার বিজনেস শেয়ার কত %, আমি কতটুকু ট্যাক্স দিই। তার মানে উনি বেশি দিচ্ছেন না, কিন্তু উনি অ্যাজ পার ল দিচ্ছেন, উনি কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, আর বাকিরা সব নন কমপ্লায়েন্ট। আমরা কি করতে পারছি? কিছুই করতে পারছি না। এদেরকে সহযোগিতা করছে কে? উকিল সাহেবরা করছে, অ্যাকাউন্টেন্ট সাহেবরা করছে, এবং ওনারা নিজেদের মধ্যে যারা এক্সিকিউটিভ তারা প্ল্যান করছে, আর ডেফিনেটলি আমার লোকদেরও এখানে কনফিডেন্স আছে। তো এইটা যদি আমরা ইমপ্রুভ করতে চাই, তাহলে সবাইকে আসলে একসাথে একযোগে এগিয়ে আসতে হবে। আর যদি আমরা কমপ্লায়েন্সটা বাড়াতে পারি, ডেফিনেটলি আমরা ট্যাক্স রেট কমাতে পারবো, ভ্যাটের রেটও কমাতে পারবো। আমি মনে করি এখনো যতই আমাদের ফার্স্ট সেক্রেটারি বলুক কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ারদের ভ্যাট কমে যাবে, সেজন্য আমি মনে করি ভ্যাট রেট আমরা কমাতে রাজি আছি, প্রয়োজনে 2টা রেট করতে রাজি আছি, কিন্তু দয়া করে সিঙ্গেল করেন।
যাতে করে এটা নিয়ে কোনো রকম কোনো বিতর্ক না হয়, কোনো রকম ঝাঁকাঝাঁকি না হয়। রিফান্ড নিয়ে অনেক কথা আসছে। আমি পার্সোনালি বিশ্বাস করি রিফান্ড দিয়ে দেওয়া উচিত, অটোমেটিক্যালি যার যার অ্যাকাউন্টে চলে যাওয়া উচিত। আমরা যদি অটোমেট করতে পারি তখন যার যার অ্যাকাউন্টে চলে যাবে। তবে রিফান্ডের সিস্টেমটা ইকোনমিক্যালি ভায়াবল না, কারণ ট্যাক্স পেয়ার ট্যাক্স দিবেন ব্যাংক থেকে লোন করে, 3 বছর পরে উনি রিফান্ড পাবেন, রিফান্ড পাওয়ার জন্য ওনাকে প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে, এটা এফিসিয়েন্ট সিস্টেম না। ফলে আমাদের চেষ্টা থাকা উচিত কেন রিফান্ড তৈরি হয় সেই কাজগুলো সেই কারণগুলো খুঁজে বের করে ওটাকে চিহ্নিত করা। যদি অ্যাডভান্স ট্যাক্স বেশি হয় আমরা কমাই দেব, বাকিটা আমরা পরবর্তীতে নিব। তো এইভাবে আমরা এটা করতে পারি। মিনিমাম ট্যাক্স নিয়ে অনেক কথা আছে, আনডাউটেডলি এটা একটা কালা কানুন, আমাকে স্বীকার করতেই হবে। কারণ বিজনেসকে আমি ট্যাক্স করবো অন দ্য বেসিস অফ প্রফিট, কিন্তু আমি তার থেকে ট্যাক্স নিয়ে বলছি এটাই মিনিমাম, আর নিব না। মুশকিলটা হলো এগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমার ট্যাক্স কালেকশন আরো কমে যায়। যখন আমরা মোটামুটি ডিসিপ্লিন হব তখন আমরা এগুলো সব উঠিয়ে দিতে পারবো। এই বছর আমরা যেটা করেছি যে মিনিমাম ট্যাক্স দিলেও আপনি যদি বেশি ট্যাক্স দেন আপনার রেগুলার ট্যাক্সের চেয়ে, এটা আপনি ইউ ক্যান ক্যারি ইট ফরওয়ার্ড। অ্যাটলিস্ট এই বছর আমরা এটা করেছি। এবং অনেকগুলো জায়গায় দেখবেন ট্যাক্সের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাট ট্যাক্স ডিডাকশনের সোর্সের রেটও আমরা কিন্তু কমিয়ে দিয়েছি। এই বছর আমরা চেষ্টা করেছি বিশেষ করে ভ্যাটে এবং ইনকাম ট্যাক্সে প্রচুর বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে। কারণ আসলে ব্যবসায়ীদেরকে যদি আমরা সহজ করে না দিই তাহলে এটা খুবই কঠিন হয়ে যাবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।